নির্বাচনে আপনারা দেখেছেন যে জয়ী প্রার্থীদের কি করে হারিয়েছে এই দুই শক্তি। তারা কাজের উপর নির্ভর করে তৃণমূলের সব কর্মীরা এই অপকাজে যুক্ত হননি। কাদের দিয়ে করেছেন? গ্রামে করেছেন বিডিওদের দিয়ে, পুলিশ অফিসার দিয়ে, তার মাথায় ডিএম, এসপি, এসডিও তাদের দিয়ে, এদের দিয়ে এইসব কাজ করিয়েছেন। কিন্তু এইবারে লোকসভা নির্বাচনে এইসব করতে গেলে তারা আর রেহাই পাবেন না। ইতিমধ্যেই দেখেছেন এই যে মঙ্গলবার নির্বাচন হবে, যেই পুলিশ অফিসারকে সামনে রেখে এই কাজ করা হচ্ছিল, চক্রান্ত করছিল বিজেপি তৃণমূল, ইলেকশন কমিশন এই মুর্শিদাবাদের ডিআইজি কে সরিয়ে দিয়েছে। এগুলি একটু মাথায় রাখবেন। গতকালও দুইজন অফিসারকে সরিয়েছে। আমরা ইলেকশন কমিশনের ডেপুটেশন দিয়েছি। এই মালদার দুটি নির্বাচন এবং মুর্শিদাবাদের দুটি নির্বাচন লোকসভা কেন্দ্রের, যা 7 তারিখে মঙ্গলবার দিন অনুষ্ঠিত হচ্ছে, এইখানে যদি ভোট লুট করার জন্য কোন রকম অপচেষ্টা হয় তাহলে মানুষ কোন অবস্থাতে এইটা ছেড়ে দেবে না। নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তার জন্য মনকে শক্ত করুন। এই কেন্দ্রে দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এখন আমাদের লড়াইটা কেন্দ্রে এই 10 বছর ধরে বিজেপি এনডিএ নামে, এখন এনডিএ বলে না, এখন শুধু বলে মোদি গ্যারান্টি, মোদি গ্যারান্টি। একটা দল সরকারে ছিল এনডিএ, 31% ভোট পেয়ে 2014 সালে। তারপর 5 বছর রাজত্ব করে তাতেও যখন পরাজয় নিশ্চিত হন, পুলওয়ামা ঘটিয়ে মানুষের আবেগে সুরসুরি দিয়ে জিতেছে, কিন্তু 37%-এর বেশি ভোট পায়নি। কিন্তু আপনারা এখানে বলুন, যারা বিজেপি আছেন তাদের আমরা বলছি, অনেকেই ভাবছেন যে তৃণমূল এত একটা দল আপাতমস্তক দুর্নীতিতে জড়িয়ে গেছে। কোনদিন শুনেছেন? তৃণমূলের বন্ধুদের আমি বলছি, আপনারা একটু ভাবুন। 28 জন জেলে আছে, কেউ আছে জেলে 28 জন, তার মধ্যে পার্থ চ্যাটার্জি থেকে একেবারে উপাচার্য থেকে শুরু করে প্রাইমারি বোর্ডের সংসদের সভাপতি থেকে শুরু করে 28 জন জেলে। আর কেউ আছে বেলে, আর কেউ অপেক্ষা করছে ডাক এলো বলে, ডাক এলো বলে। এই অবস্থার মধ্যে আছে। কিন্তু আপনারা দায়ী নন। এই কাজ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। আজকে দেখবেন সব পাল্টে যাচ্ছে। কি অবস্থা হচ্ছে একটা দলের। এই দলটার জন্ম কোথায় হয়েছিল? এখানে বলছিলেন। আমি তৃণমূলের বাইরে বলছি, আমি যদি ভুল করে থাকি আপনারা, আমি মাইক ছেড়ে দেবো, এসে বলবেন যে আপনি ভুল বলেছেন। টিএমসি তৈরি হয়েছিল 1996 সালের 29শে মার্চ। টিএমসি নামে একটা দল তৈরি হয়েছিল, তামিল মানিলা কংগ্রেস। টি ফর তামিল, এম ফর মানিলা, আর সি ফর কংগ্রেস। কংগ্রেসকে দুর্বল করবার জন্য কংগ্রেসের এক নেতা জিকে মুপানোরকে সামনে রেখে টিএমসি করেছিল। সেটা করেছিল আরএসএস। কারণ আরএসএস এর নামে হচ্ছে না, জনসংঘের নামে হচ্ছে না, বিজেপির নামে হচ্ছে না। নতুন দল করে কংগ্রেসকে খতম করো, লাস্টের নামটা কংগ্রেসই থাকবে, তামিল মানিলা কংগ্রেস। ওখানে এটা করার পর 1998 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গ কংগ্রেসকে ভাগ করে ওখানেও একটা দল করলো, তার নাম হচ্ছে টিএমসি। এই টিএমসি একই টিএমসি। আমি আর তখন তৃণমূল কংগ্রেস করতেন, আমার সাথে কিউবা গিয়েছিলেন। এবারে সে বিজেপির প্রার্থী উত্তর কলকাতা কেন্দ্রে, তার নাম তাপস রায়। একসাথে এয়ারপোর্টে নেমেছি, কাগজে দেখছি টিএমসি তৈরি হচ্ছে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তাপস, আচ্ছা টিএমসি কি করে হয়? বলে দলের নাম তো তৃণমূল। এই যে বিভাজনের কথা বললেন এতক্ষণ, আমাদের প্রার্থী ঐশাদ খান চৌধুরীও বলে গেলেন বিভাজনের উৎসটা কোথায়? এই তৃণমূলের ভাইদের আমি বলছি, আপনারা ভাবুন, তৃণমূল শব্দটা আপনাদের অধিকার আছে। এখানে লিখছেন বাংলা বিরোধী। আপনারা বাংলা শব্দকে বিভাজন করে দিয়েছেন। কি করে তৃণমূল শব্দটা আলাদা হয়?
টিএমসি কি করে হলো? টিএমসি হতে পারে না, কারণ তৃণমূল একটা শব্দ, তৃণমূল যুক্তাক্ষর। তৃণমূলকে বিভাজন করলো কেন? কারণ ওই যে মিলিবে মেলাবে, আরএসএস তৈরি করা ওখান থেকে বলে দিয়েছে ওটা টিএমসি হয়েছে, এখানেও টিএমসি হবে। তাই এখানে ওই টিএমসিটাকে জালি অবস্থা আমাদের তৃণমূল শব্দকে ভাগ করে তৃণমূল কংগ্রেস। যখন আমরা ইলেকশন কমিশনে অজিত পাজাকে ধরলাম, তিনি বললেন এটা হয় না। আমরা বললেন কেন? বলে মমতা ব্যানার্জি করেছে, কে কার নির্দেশে করেছে জানি না। আপনারা বলুন, এদের নামকে জিজ্ঞাসা করবেন। অল ইন্ডিয়া ক্ষেত্রে মুকুল রায়, তখন আমি যখন চাপ দিলাম তখন লীনা চক্রবর্তী ছিলেন ইলেকট্রাল অফিসার, তিনি বললেন এটা হতে পারে না, আপনাদের কি করে একটা তৃণমূলটাকে ভাগ করবেন? তখন দলের নাম তারা দিল এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া ক্ষেত্রে তৃণমূলটা যুক্ত, আর রাজ্যের ক্ষেত্রে বিযুক্ত, বিভক্ত। কেন? এখান থেকে একটু বুঝুন। এই যে বিভাজন করছে না ধর্মের নামে, এখানে যে শ্রীমতী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ফিরাদ হাকিম, তারা এসে বলছে যে ভোট বিভাজন হয়ে যাচ্ছে, আর ধর্মই হচ্ছে বিভাজনে। বিভাজনে টিএমসির জন্ম, বিভাজন হচ্ছে কাজ আরএসএস এর নির্দেশে করছে। এবারেই দেখুন না প্রার্থী হচ্ছে। আপনারা বলুন, টিএমসি নেতাদের বলছি আপনাদের কেউ নেই কেন? আসানসোলে কে প্রার্থী? আসানসোলে কে প্রার্থী? শত্রুঘ্ন সিনহা কোন দলে ছিল? বিজেপি। কীর্তি আজাদ কোন দলে ছিল? বিজেপি। তাহলে তাকে কেন নিচ্ছে? আপনারা যে রানাঘাটে যে প্রার্থী হলো অধিকারী, সে তো ছিল বিজেপিতে, তাকে কেন তৃণমূলে ধার আনতে হলো? আপনারা দেখেছেন 2021-এর নির্বাচনে এই তৃণমূলের নেতাদের জন্য আমাদের দুঃখ। তারা কাজ করলো। কয়েকদিন আগে 2019-এর নির্বাচনে বাবুল সুপ্রিয় আসানসোল থেকে বিজেপির পদ্মফুল চিহ্নে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হলো। ওখান থেকে আরএসএস বললো তোমাকে দিয়ে হবে না, তুমি তৃণমূলে ঢুকে যাও। ওকে পদত্যাগ করালো। 2021-এ টালিগঞ্জে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ল বাবুল সুপ্রিয়। 22 সালে সুব্রত মুখার্জি মারা গেল, নির্বাচন উপনির্বাচন হলো। সেখানে বাবুল সুপ্রিয় এসে দাঁড়ালো 100 মিটার দূরে ছিল পদ্মফুলে। 100 মিটার পর আবার ফিরে এসলো রাজপুতে। এরা কি নীতি আদর্শের কথা বলছে? মমতা ব্যানার্জি আগে বলতো সততার প্রতীক, এখন কি বলে? বলার সাহস আছে? সে যে বলার সাহস তার ভাইকেই বলুক। যখন প্রসূন ব্যানার্জি প্রার্থী হলেন, তারপরে তার ভাই বাবুল ব্যানার্জি বসা করে টিভিতে কি বলেছিলেন এগুলি তো আপনাদের মনে আছে। তৃণমূলের কর্মীদের আমরা বলছি মানুষকে কেন বিভ্রান্ত করছেন? তাই আমরা নির্দিষ্টভাবে বলছি যে বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা বাম কংগ্রেস আজকে করছি না। কংগ্রেসের সাথে আমাদের পার্থক্য আছে, আমাদের সাথে কংগ্রেসের পার্থক্য আছে। আমরা অনেকদিন লড়াই করেছি, কিন্তু দেশকে বাঁচাবার জন্য আমরা 2004 সালে বিজেপি কংগ্রেসকে আমরা হারিয়েছি কেরালায়। তারপরে বিজেপিকে অটল বিহারী বাজপেয়ীকে সরকারের বাইরে রাখবার জন্য 61 জন এমপি আমরা মনমোহন সিংকে সমর্থন করলাম। ইউপিএ সরকার হলো। ইউপিএ সরকার হওয়ার জন্য আমাদের কেউ মন্ত্রী হয়নি। 61টা এমপি ছিল। আমরা সিপিআই মন্ত্রী হতে চাইনি। আমরা কি বলেছিলাম? এখন মমতা ব্যানার্জি প্রতিদিন মিটিংয়ে বলছে, অভিষেক ব্যানার্জি বলছে 100 দিনের কাজ। আর 100 দিনের কাজটা এলো থেকে মনমোহন সিং প্রধানমন্ত্রী, আর বামপন্থীরা প্রস্তাব দিল গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হলে এই এমএনরেগা করতে হবে। তাই 100 দিনের কাজ চালু করলো কে? ইউপিএ। তাহলে এইবারে ভোট চাইব কে? ইন্ডিয়া। এই যে স্লোগান দিয়েছে না, জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া, জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া। আমরা ওরা চাইছি বিভাজন, আমরা চাইছি ঐক্য। মমতা ব্যানার্জি বলছে উনি নাকি ইন্ডিয়া নাম দিয়েছেন। উনি মানে জানেন ইন্ডিয়া?
এখানে আপনি তৃণমূলের যারা বসে আছেন বলতে পারবেন ইন্ডিয়ান অ্যাপ্লিকেশনটা পরিষ্কার কি? কোথা থেকে এলো? ইন্ডিয়া ন্যাশনাল সব IN, ঠিক আছে, দিতে কি? উনি ছিলেন এনডিএতে, তখন নাম হয়ে গেল ন্যাশনাল ডিস্ট্রাকটিভ অ্যালায়েন্স। অটল বিহারী বাজপেয়ীর সময় এনডিএ ছিল, ওই এনডিএরা মাঝে মাঝে বরফ চাপা পড়ে যায়, ভোটের আগে আবার তাদেরকে নিয়ে আসে। তার জন্য যখন নাম এলেন সীতারাম ইয়েচুরি, সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর কাছে বললেন এই ডিএতে ডেমোক্রেসি তো আছে, ডেমোক্রেটিক আপনারা বলা বলে কি? সবাই মাথা গরম করছে উন্নয়ন উন্নয়ন নিয়ে। ওখানে জানেন না কিরম উন্নয়ন মমতা ব্যানার্জি করেছিল? বীরভূমের শঙ্খ ঘোষ লিখেছিল উন্নয়ন দাঁড়িয়ে আছে, যিনি এখন তিহার জেলে আছেন, তিনি উন্নয়ন বলছিলেন। তাহলে প্রকৃত উন্নয়ন চাই। তাহলে IN, I হচ্ছে ইন্ডিয়া, N হচ্ছে ন্যাশনাল, D হচ্ছে ডেভেলপমেন্টাল, উন্নয়ন। তারপরে আবার আই, এই এর মানে না, ইনক্লুসিভ। ইনক্লুসিভ ইনক্লুসিভ এই সাজেশনও দিয়েছে সীতারাম ইয়েচুরি, সবাই গ্রহণ করেছেন। কারণ তিনি বললেন এখন হচ্ছে গোটা দেশকে বিভক্ত করতে চাইছি, আমরা একাত্ম করতে চাইছি। ইনক্লুসিভ, এরা চাইছে বিভাজন, এক্সক্লুসিভ, ভাগ করো, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। আর আমরা চাইছি ইনক্লুসিভ, তাই হলো ইনক্লুসিভ। আর এ হচ্ছে আইন। তাহলে উনি বলছেন, উনি নাকি নাম দিয়েছেন। উনি যদি নাম দেন, আপনাদের কাছে রেকর্ড আছে, আমি তৃণমূল এবং বিজেপি উভয়কেই বলছি, মমতা ব্যানার্জি মিটিংয়ে দাঁড়িয়ে বলেনি যে কংগ্রেস 40টার বেশি আসন পাবে না। রেকর্ডের পত্রিকা আছে, বাজিয়ে দেওয়া যায়। তাহলে উনি যদি ইন্ডিয়ার পক্ষে থাকেন, তাহলে তিনি কংগ্রেস 40টার বেশি আসন পাবেন না বলেন কেন? কি কারণে বলেন? এটা কি তৃণমূল কর্মীদের উজ্জীবিত করার জন্য, না বিজেপিকে কথা দেওয়ার জন্য যে আপনি যা চাইছেন আছি, আমাকে অ্যারেস্ট করবেন না আর ভাইপোকে অ্যারেস্ট করবেন না? কারণ দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে, ওখানে কেজরিওয়াল, ওখানে হেমন্ত সোরেনকে বাধ্য করেছেন পদত্যাগ করতে। আর এখানে আপনারা বহাল তবিয়াতে আছেন বলতে পারেন। এখানকার এই মালদা শহরের মানুষের কাছে আমাদের আবেদন, একটু বলবেন যে কংগ্রেস করেন কি কমিউনিস্ট করেন, যে বামপন্থী করেন কি দক্ষিণপন্থী করেন, তৃণমূল করেন বিজেপি করেন, যাই করুন, একজন ভারতবাসী হিসাবে, এই মালদা শহরের অধিবাসী হিসাবে, এই মালদা দক্ষিণ কেন্দ্রের নির্বাচন মন্ডলী হিসাবে আপনাদের কাছে আমাদের আবেদন, একটু ভেবে দেখুন কোথায় নিয়ে গেছে বিজেপি আর তৃণমূল। বিজেপি কে লড়াই করবে তৃণমূল, কি বলছে? বাইনারি। বাইনারি মানে কি? তৃণমূল আর বিজেপি, তৃণমূল আর বিজেপি। তৃণমূল এসে বলছে বিজেপির বিরুদ্ধে লড়বো। আমি এখানে বলছি মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী দুটো ভাষণ দিয়েছিল, আমি ডেটটা বলছি 27শে এপ্রিল 2014, স্থান শ্রীরামপুর। সেই শ্রীরামপুরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে, ওই যে চিটফান্ড কেলেঙ্কারি বলে এত টাকা নিয়েছেন, আমি এসে প্রথম আপনাকে জেলে পাঠাবো বলেছিলেন কিনা? রেকর্ড আছে, 27শে এপ্রিল ডেট বলছি, ভুল বললে বলুন। আর পাল্টা মমতা ব্যানার্জি বলেছিলেন আপনাকে আমি কোমরে ঘড়ি দিয়ে ঘুরাবো। তাহলে 2014 সালের 9ই মে সারদা কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিল যে সারদা কাণ্ডে যে লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করেছে, টাকা মেরেছে, এর জন্য তদন্ত করবে সিবিআই। তাহলে আজকে মে মাসের 4 তারিখ, তাহলে 14 সাল থেকে 24 সাল, 10 বছর হলো নরেন্দ্র মোদী আর অমিত শাহ লাফালাফি করছে, থাপাথাপি করছে, ওদের হাতে নাকি সব আছে। 10 বছর কেটে গেল, তুমি সারদা কাণ্ডে সিবিআই তদন্ত শেষ করে ওই মমতা ব্যানার্জি সহ যারা নাকি এসে ভুক্তভোগী, যারা এই থেকে সুবিধাভোগী, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে না। আর তোমার মুখপাত্র তাকে বানিয়েছ, ছেলে বানিয়েছিল কুণাল ঘোষকে।
আরে কতবার কত কথা বলবো, একই অঙ্গে কত রূপ দেখবো। কুণাল ঘোষ গত 3 দিনের মধ্যে কি কথা বলেছে, আজকে জাকের বই আবার ঝাঁকে। ডেরেক ওব্রায়েন, দত্ত বসু, তার সাথে পরশুদিন সুমন দে এবিপিতে মুখোমুখি, দুজনের কি কথা বলেছে। এই যে দুর্নীতি হয়েছে সব মমতা ব্যানার্জি জানতেন, সব আগে থেকেই জানতেন, বন্ধ করেনি। ওই যেহেতু বলেছে ওর কাছে অনেক কিছু আছে, ওই জেল থেকে বলেছিল, যখন কোর্টে যাচ্ছে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে সারদা কাণ্ডের সবচেয়ে বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি, বলেছিল কিনা বলুন? টেলিভিশনের রেকর্ড আছে, খেলা দেখবেন। সেই তাকে বানালো মুখপত্র সাধারণ সম্পাদক। তিনি যখন উত্তর কলকাতার প্রার্থী ঠিক করার ক্ষেত্রে আমি যেটা বলেছি, কংগ্রেস বিজেপি আর তৃণমূল দুই পক্ষই শুনুন। কুণাল ঘোষ পরিষ্কার বলছেন উত্তর কলকাতায় দুজনই হচ্ছে বিজেপির প্রার্থী, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী, তাপস রায় বিজেপির প্রার্থী। আর ওই উনি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা আগেই বললেন, আপনারা জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভুবনেশ্বরে জেলে ছিলেন, যাকে কথা দিয়ে এসেছিলেন, কি শর্তে এসেছিলেন এটা কারো অজানা নেই। মমতা ব্যানার্জি ওকে সরিয়ে দিচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রী থেকে, কারণ তিনি লালকৃষ্ণ আদবানিদের সঙ্গে ছিলেন। এটা বোঝার দরকার আছে। তাহলে একটু বুঝুন, আমি যখন বললাম যে আসানসোলের প্রার্থী ইমতিয়াজ বা এমনকি এখন একজন ক্রিকেট খেলোয়াড় তিনিও কোথা থেকে এলেন, ইউসুফ পাঠান, এই রাজ্যে কাউকে পেল না, কেন গুজরাট থেকে আসতে হচ্ছে? একটু বুঝুন, ঠিক করে দিচ্ছে, ওরা ঠিক করার অধিকারী নয়, ঠিক করে দিচ্ছে আরএসএস কোন সিম্বলে কে প্রার্থী হবে, হয় পদ্ম ফুলে আর না হলে ঘাস ফুলে। আমি বলেছি দুটো ফুলই দুর্গন্ধ হয়ে গেছে, দুটো ফুলই পচে গেছে। আপনারা ওখানে কেলেঙ্কারি হচ্ছে, ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি, আরেকটা বড় কেলেঙ্কারি ধামাচাপা দিয়ে রেখেছে পিএম কেয়ার। আমি আপনাদের বলছি, অনেকে ভাবছেন তৃণমূলকে ফাইট করতে হলে বিজেপিতে যাও, আর বিজেপিকে ফাইট করতে হলে তৃণমূলকে ধরো। আপনারা একটু ভয়ঙ্কর অবস্থার মধ্যে দেখবেন যে তৃণমূল আর বিজেপি যে পরস্পরের মধ্যে, এই আমাদের মধ্যে আপনি ত্রিপুরায় কংগ্রেসকে কে ভাঙলো? মুকুল রায়। আইএনসি ভেঙে টিএমসি করলো, 1 মাস পরে টিএমসির লোকগুলি সব চলে গেল বিজেপি সরকার করল। গোয়াতে গেল অভিষেক ব্যানার্জির টাকা ছিল বিজেপি, গোয়াতে গেল কংগ্রেসের জয় আটকাবার জন্য, একজনকে জেতালো আর একজনকে রাজ্যসভার এমপি করলো ফেলেরিও। বলুন তৃণমূলের ফেলেরিওকে রাজ্যসভার এমপি করলো, ফেলেরিও দেখলো আরে যা কথা বলছিল উল্টো কাজ করছে, সে পদত্যাগ করে দিল। আর যে জিতেছিল তৃণমূলের ঠিক করে পরের দিন সে বিজেপিতে চলে গেল। তাহলে ওখানে কাকে শক্তিশালী করতে গেলেন? বিজেপিকে শক্তিশালী করে। ত্রিপুরাকে কেন গেলেন? বিজেপিকে শক্তিশালী করার জন্য। পশ্চিমবাংলায় জ্যোতি বসু অনেক আগে বলেছিলেন আপনার সবচেয়ে বড় অপরাধ বিজেপিকে এই রাজ্যে ডেকে আনা, এই রাজ্যে ডেকে আনা। আরএসএসের শাখা বামফ্রন্টে 34 বছরের কটা ছিল, আর এই 13 বছরে কটা হয়েছে। এই হিসাবটা একটু ভালো করে বেরিয়ে নেবেন যে আরএসএসের আর তৃণমূলের মধ্যে পার্থক্য না, সংযুক্ততা। তাই আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে নির্দিষ্টভাবে বামপন্থীরা, আমরা যে ইউপিএর সমর্থন করেছিলাম, আমরা মন্ত্রিত্বের জন্য নয়, আমরা মানুষের স্বার্থে এই 100 দিনের কাজ থেকে শুরু করে এই যে বন সংরক্ষণ আইন, আমরা বলেছিলাম কোনো দরকার নেই, বন রক্ষা করতে হবে। আজকে যে এখন গরম, এত গরম হচ্ছে, সবুজ বাঁচাও প্রাণ বাঁচাও, এই যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা বলেছি, সমস্ত কংগ্রেস বামপন্থীরা বারবার বলেছি, বিজেপি তৃণমূল বলছে এইসবের দরকার নেই, খায় না মাথায় দেয়। এখন বুঝতে পারছে যখন 47 ডিগ্রি যখন তাপ হয় কলাইকুণ্ডাতে, তখন বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। আর গাছ লাগাও প্রাণ বাঁচাও করেনি, তার জন্য আমরা বন সংরক্ষণের কথা বলেছি। আর বন দপ্তরের মন্ত্রী কে ছিলেন? ওই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ছবিটা গিয়েছে। যখন বনমন্ত্রী কে ছিলেন 2021 সালে? তৃণমূলের নেতারা বলুন,
কে মন্ত্রী ছিল? রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ চার্টার ফ্লাইটে নিয়ে গেল দিল্লিতে, নিয়ে উত্তরীয় পরিয়ে বিজেপিতে যোগ দিল। আর মমতা কি বললেন? যে ও গণদপ্তরে নিয়োগ করতে গিয়ে দুর্নীতি করেছে। আর ও পাল্টা জবাব দিল রাজীব ব্যানার্জি, আমি যদি মুখ খুলি সাগর উথাল পাতাল হয়ে যাবে। তারপরে চুপ, নির্বাচনে ডোম জুড়ে হারলো, রাজপুর থেকে পদ্মফুলে গেল, হারলো, ত্রিপুরায় নিয়ে গেল, গিয়ে অভিষেক ব্যানার্জি উত্তরীয় পরিয়ে রাজীব ব্যানার্জিকে তৃণমূলে নিল। তাহলে বিজেপিতে গেলে দুর্নীতিগ্রস্ত, আর তৃণমূলে ফিরে আসলে সেই লোকটাই ধবধবে সাদা, সার্ফে কাঁচা, হ্যাঁ স্বচ্ছ। ভাবুন, এটা শুধু বিজেপি এখানে নয়, 25 জন এমপি, মন্ত্রী, লিডার, ওই শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার সহ যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছে ওরা দুর্নীতি করেছে, ওরা যেই বিজেপির সঙ্গে চলে গেল। ওখানকার মানুষ নির্বাচিত করেছিল মহারাষ্ট্র আগাজি সরকার। এই আগাজি সরকারকে পতন ঘটালো কিভাবে? বললো তোমার বিরুদ্ধে দুর্নীতি আছে, তোমাকে এখনই জেলে পাঠাবো, সিবিআই আছে, এসব আছে, ইডি আছে, ওদের দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে পাঠাবো। ও ভয়ে ঢুকে গেল, যে ঢুকে গেল ওর বিরুদ্ধে আর অভিযোগ নেই। আচ্ছা, শুভেন্দু অধিকারীকে কি বলবেন? এই মালদার মানুষ শিক্ষা নিন। মালদায় তো জেলা পরিষদ ছিল কংগ্রেসের, এই কংগ্রেসটাকে ভাঙলোকে শুভেন্দু অধিকারী, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, টাকা দিয়ে, প্রলোভন দিয়ে, ভয় দেখিয়ে। আচ্ছা, এই শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে আছে, তো ওখানে যখন ছিল বলো সারদা কাণ্ড, নারদা কাণ্ড, যেখানে আছে টাকা নেওয়া সব, যেই এই দলে ঢুকে গেল ওই আরেকজন আছে শঙ্কু পান্ডা, ছাত্র পরিষদের সভাপতি, আগে বোম নিয়ে ঘুরতো। বোম মানে ওই যে টিভির বোম, বোম মানে বোমা না, হ্যাঁ, ও তখন কাজ খবরে চাকরি করতো। হঠাৎ ছাত্র পরিষদের নেতা হয়ে গেল শুভেন্দু। এবার শুভেন্দু বিজেপিতে চললো, ও বিজেপিতে চলে, ওর বিরুদ্ধে মামলা হলো। এখন মামলা কোথায়? এখন দেখবেন আপনার পয়সা দিয়ে তার সিকিউরিটি আছে, 5 জন 6 জন ঘুরে বেড়াচ্ছে। তাহলে অপরাধ যারা করবে তারা হয় তৃণমূলে নয় বিজেপিতে। 34 বছরে বামফ্রন্টের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন, একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পেরেছেন? দেখাতে পারবেন? কত কমিশন করেছেন মানুষের টাকা? পারেননি একদম। তাই আমাদের এই কংগ্রেস আর বামপন্থীদের যে বোঝাপড়া ইন্ডিয়া, এই ইন্ডিয়া হচ্ছে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে। যে ইন্ডিয়া গঠিত হলো, প্রথম বললো এরা কিছু নেই, তারপরে চাপে পড়ে 38টা দল যারা নাকি ভেঙে চুরে খণ্ডিত, ধিকৃত, নিন্দিত, ওদের নিয়ে দিল্লিতে মিটিং করলো। এখন আবার বলছে মোদি গ্যারান্টি। আর মাঝে মাঝে চাপে পড়লে ওই কাছে মমতা ব্যানার্জি 2011 সালে সরকারে ছিল, তাদের নিয়ে যে অনেকটা যে জোট করেছিল, কংগ্রেসের ছিল, এসইউসি ছিল, সব জোট করেছিল। তারপরে সিদ্দিকুল্লাহ নিজের দলের নামে জোট করেছিল। আপনারা জিজ্ঞাসা করবেন সিদ্দিকুল্লাহ এখন কোন দলে? সিদ্দিকুল্লাহ নিজের দল আছে, কিন্তু দলটাকে চেপে দিয়ে ওখানে তৃণমূলের সিম্বলে দাঁড়িয়েছে। একজন অতি বামপন্থী, সেও তৃণমূলের সিম্বলে দাঁড়িয়েছিল। এই মমতা ব্যানার্জি এই হাল করেছে যে তার পক্ষে থাকা মানেই হচ্ছে তার নেতৃত্ব মেনে নিতে হবে, না নিলে এটা স্বৈরাচারী। একই দৃষ্টিভঙ্গি নরেন্দ্র মোদী, অমিত শাহের, ওরা যা বলবে সেটাই মানতে হবে, যেটা ইচ্ছাকান্ত চৌধুরী বলে গেছে। তাই আমার আপনাদের কাছে আবেদন যে আগামী মঙ্গলবার এই মালদার নির্বাচনে ওরা এখানে হচ্ছে বারবার আসার কারণ তৃণমূলের নেতাদের, ওরা টের পেয়েছে এখানে ইন্ডিয়া শক্তি। উনি যদি ইন্ডিয়ারই পক্ষে থাকেন, ইন্ডিয়া জোটের পক্ষে, তাহলে কেন তিনি এখানে ঈশা খান চৌধুরীকে আগে দাদুবাবু ছিলেন, সেই কেন্দ্রে কেন উনি বারবার আসছেন, ওনার নেতাদের পাঠাচ্ছেন, হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, পুলিশকে বলছেন ওকে ধরো 107 নম্বর ধারা দাও। পুলিশকে আমরা বলছি
এই কাজ এখন করতে যাবেন না। একটু ভেবে দেখবেন মিনাকার ভিডিওর অবস্থা কি হয়েছে, একটু ভেবে দেখবেন অন্য জায়গায় উলুবেরিয়ায় ভিডিও এসডিওদের এবং এসডিপিওদের কি অবস্থা হয়েছে, একটু ভেবে দেখবেন। এইসব করার চেষ্টা করবেন না, আপনারা আপনাদের কাজ করুন। আপনাদেরও দেখবেন এইসব যারা চাকরি প্রার্থী তারা তাদের অধিকার পাচ্ছেন না, যারা দেখছেন দিয়ে নিয়ে আন্দোলন করছে তারা পাচ্ছেন না, কিন্তু এই টাকা তারা লুট করছে। বিজেপি শিক্ষা নিয়োগে, শিক্ষা ক্ষেত্রে যে নিয়োগ হলো সেখানে এখন সেখানে আজকেই কাগজে বেরিয়েছে। আপনারা বলবেন না? একটা কথা নরেন্দ্র মোদী বলেনি, একটা কথা অমিত শাহ বলেনি, সুপ্রিম কোর্ট কি বলেছে? এই যে 25,753 জনের চাকরি চলে গেল, তারপরেই বললো প্রথম বললেন মমতা ব্যানার্জি এটা বিজেপির আদালত হয়ে গেছে। তারপর যখন এটা ভুল হয়ে যাচ্ছে তখন বললেন আমি বিচারপতি নিয়ে বলছি না, রায় নিয়ে বলার অধিকার আছে বলে তিনি সুপ্রিম কোর্টের 3টে সংস্থাকে পাঠালেন। আমার আপনার টাকা এসএসসিকে পাঠালেন, স্কুল বোর্ডকে পাঠালেন এবং সরকারকে পাঠালেন, এডুকেশন ডিপার্টমেন্ট। তারা গিয়ে কি বললো? তারা একজনও বলেনি এই 25,753 জনের চাকরি ফিরিয়ে দিন, যারা নাকি যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, যারা স্বচ্ছতার সঙ্গে আছেন তাদের আলাদা করুন। তারা শুধু বলেছেন ক্যাবিনেটটাকে বাঁচান, মন্ত্রিসভাটাকে বাঁচান। আর প্রধান বিচারপতি বলেছেন আপনি কি করে করবেন। তখন একজন লয়ার বলেছিল আমি আলাদা করে দেখাবো, তখন বললো ওই সিটগুলি আছে, উত্তরপত্রগুলি আছে, তারা পুড়িয়ে দিয়েছি। তাহলে পুড়িয়ে দিলে কি করে আপনি আলাদা করে হিসাব দেবেন? দেখবেন আবোল তাবোল ভুগছে। এই আবোল তাবোল ভুগতে দিন, আপনি আপনার মন ঠিক করুন। এই